Welcome friends, this is Edutainment YouTube channel. I am Tapan Kumar Kundu. Today I am going to discuss a novel, American novel, যেটার নাম নেটিভ সান। প্রকাশিত হয় 1940 সালে। লিখেছেন রিচার্ড রাইট। তিনি আমেরিকান নোভেলিস্ট। এখানে 20 বছর বয়স্ক একজন ইয়াং নিগ্রো, সে কিভাবে কাস্ট ডিসক্রিমিনেশনের শিকার হচ্ছে সেটা এই নোভেলের মধ্য দিয়ে দেখানো হয়েছে। 20 years old ইউথ, যার নাম বেগার থমাস, সে গরিব মানুষ। শিকাগোর সাউথ সাইডে 1930-এর দশকে কাস্টিজমের যে প্রভাব এবং তার শিকার হচ্ছেন আমাদের এই প্রোটাগনিস্ট বেগার থমাস, সেটা এই গল্পের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। তো এখানে আমি গল্পটা বাংলায় পুরো বলবো। তো তার আগে কিছু কমেন্ট আমরা দেখে নেই। বেগার থমাসের মতো যারা কাস্টিজমের শিকার, যারা ব্ল্যাক পিপল, তাদের যে সাফারিং, তাদের যে অনুভূতি, সেইটা নিয়ে ফ্রান্স ফ্যানো কমেন্ট করে লিখছেন তার দ্য ফ্যাক্ট অফ ব্ল্যাকনেস নামক বইতে। তিনি লিখেছেন যে ইন দ্য এন্ড থমাস অ্যাক্টস টু পুট অ্যান এন্ড টু হিজ টেনশন। হি অ্যাক্টস, হি রেসপন্ডস টু দ্য ওয়ার্ল্ডস অ্যান্টিসিপেশন। বেগার থমাস ক্রাইম করছেন। তো ফেননের মতে এখানে বেগার থমাস একা দায়ী নয়। পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক ব্যাকগ্রাউন্ড এবং কাস্ট ডিসক্রিমিনেশন এর পিছনে দায়ী। সে পরিস্থিতির শিকার হয়ে এই ক্রাইমটা করেছে। মূল গল্পে যাওয়ার আগে এখন আমরা রিচার্ড রাইটস সম্পর্কে একটু দেখে নেব, জেনে নেব তার জীবন সম্পর্কে। তার জন্ম হয় মিসিসিপিতে, ইউনাইটেড স্টেটস। তার মৃত্যু হয় ফ্রান্সে 1960 সালে। তাহলে জন্ম হচ্ছে 1908 সালে মিসিসিপিতে, মৃত্যু হচ্ছে 1960 সালে ফ্রান্সের প্যারিসে। তিনি বেঁচে ছিলেন টোটালি 52 ইয়ার্স, 52 বছর। 1937 সালের দিকে তিনি নিউ ইয়র্কের দিকে চলে যান এবং সেখানে গিয়ে কমিউনিস্ট পার্টির কিছু মেম্বারদের সঙ্গে তিনি পরিচিত হন। সেখানে ফেডারেল রাইটার্স প্রজেক্ট, একটা গাইড বই, সিটি গাইড বই, সেটাতে তিনি কাজ করেন এবং সেই গাইড বইটার নাম নিউ ইয়র্ক প্যানোরমা। 1938 সালে সেটা প্রকাশিত হতো সেখানে তিনি কাজ করেছেন এবং তিনি এসে লিখেছেন। হি রোট বুকস এসে অন হারলেম। হি বিকেম দ্য হারলেম এডিটর অফ দ্য ডেইলি ওয়ার্কার. It was a communist newspaper. In those years, he built up a friendship with another writer named Ralph Ellison. রাল্ফ এলিসনের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে সেই সময়। He was awarded the Story Magazine First Prize for his short story Fire and Cloud. সেই সময় তার ফায়ার অ্যান্ড ক্লাউড শর্ট স্টোরির জন্য তাকে পুরস্কৃত করা হয়। 1938 সালে তিনি একটা গল্পের সংগ্রহ প্রকাশ করেন যেটার নাম আঙ্কেল টমস চিলড্রেন। 1938 সালে এখানে 4টে শর্ট স্টোরি রয়েছে এই বইটার মধ্যে। এই সূত্র ধরে আমাদেরকে আঙ্কেল টমস কেবিন, সেই বইটার নাম মনে রাখা দরকার, যেটা লিখেছেন হ্যারিয়েট বিচার স্টো। এখানে এই আঙ্কেল টমস চিলড্রেন বইতে যে গল্পগুলো আছে সেগুলো মূলত বেস করে লেখা হয়েছে ডিপ সাউথ এরিয়াতে কাস্টিজমের যে ডিসক্রিমিনেশন, কাস্ট ডিসক্রিমিনেশনের জন্য যে লিন্সিং হতো তার উপরে বেস্ট করে লেখা হয়েছে। এরপরে 1940 সালে প্রকাশ হয় তার নভেল নেটিভ সান। এরপর তার মেমোয়ার প্রকাশ করেন। মেমোয়ার বলতে পূর্বস্মৃতি নিয়ে বই লেখা, যে বই লেখা হয় সেটাকে বলা হয় মেমোয়ার। তো সেই মেমোয়ারটার নাম ব্ল্যাক বয়। 1945 সালে প্রকাশিত হয়। রক্সি থেকে 19 বছর বয়সে শিকাগোতে আসা পর্যন্ত তার যে স্মৃতি, সেইটা নিয়ে তিনি তার মেমোয়ারটা প্রকাশ করেন। নাম হচ্ছে ব্ল্যাক বয়। অ্যাকচুয়ালি এখানেও তিনি দেখাতে চাইছেন যে ব্ল্যাক মানুষ হিসেবে বেড়ে ওঠার পেছনে এবং ব্ল্যাক মানুষ হিসেবে বেড়ে উঠতে গেলে কি কি বাধা নিষেধ পেরিয়ে যেতে হয়, সেই সমস্ত বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। পস্থিউমাসলি ইন 1977, 1977 সালে প্রকাশিত হয় তার আরেকটা বই, নাম হচ্ছে আমেরিকান হাঙ্গার। আমেরিকান হাঙ্গার। রিচার্ড রাইট 1946 সালে ফ্রান্সে চলে আসেন। ফ্রান্সের প্যারিসে এই দিকটাতে চলে আসেন। ফ্রান্সে এসে তার
বন্ধুত্ব গড়ে ওঠে জ্যাঁ পাল সার্ত্রের সঙ্গে, এবং তার সঙ্গে রয়েছে আরও রয়েছে অ্যালবার্ট কামু, এডমান্ড হাসরেল, তারপর মার্টিন হাইডিগার। হাসরেল এবং হাইডিগারের মধ্যে আমরা দেখতে পাই যে দেয়ার ইজ এ সিনথেসিস অফ এক্সিস্টেন্সিয়ালিজম অ্যান্ড মার্কসিজম। রিচার্ড রাইটের মধ্যেও আমরা এক্সিস্টেন্সিয়ালিজম দেখতে পাই। তার সেকেন্ড নোভেল দ্য আউটসাইডার 1953 সালে প্রকাশিত হয়। তো এই আউটসাইডারের মধ্যে এক্সিস্টেন্সিয়ালিস্ট ফিলসফি আমরা দেখতে পাই। এরপর তার বন্ধুত্ব গড়ে ওঠে জেমস বালডুইনের সঙ্গে। এরপর তিনি 1955 সালে ইন্দোনেশিয়ার বান্ধং সম্মেলন, যেটা বান্ধং কনফারেন্স, সেখানে তিনি যোগ দেন। সেখানে গিয়ে তার অভিজ্ঞতাগুলো তিনি সঞ্চার করেন। ইন্দোনেশিয়ান কালচার সম্পর্কে তিনি কিছু তথ্য সংগ্রহ করেন। অভিজ্ঞতা নিয়ে তিনি একটা লেখালেখি করতে শুরু করেন এবং একটা আর্টিকেলের মতো বা বই আকারে সেটাকে লিখেন এবং সেটার নাম দেন দ্য কালার কার্টেইন, এ রিপোর্ট অন দ্য বান্ধং কনফারেন্স। আমাদের জওহরলাল নেহরুকে আমরা বলতে পারি তিনি একজন পায়োনিয়র বা উদ্গাতা ছিলেন এই বান্ধং সম্মেলনের। তার দ্বারা যারা অনুপ্রাণিত হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলো জেমস আর্থার বালডুইন। তো জেমস আর্থার বালডুইন তিনিও একজন আমেরিকান রাইটার। অনুপ্রাণিত হয়ে তিনি লিখেন নোটস অফ এ নেটিভ সান, পাবলিশড ইন 1955। এটা বালডুইনের প্রবন্ধের সংগ্রহ, প্রবন্ধের কালেকশন। বালডুইনের আরও ইম্পর্টেন্ট লেখার মধ্যে রয়েছে গো টেল ইট অন দ্য মাউন্টেইন, যেটা তার সেমি অটোবায়োগ্রাফিক্যাল নোভেল, প্রকাশিত হয় 1953 সালে। রিচার্ড রাইট এর দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন র্যালফ ওয়ালডো এলিসন। র্যালফ ওয়ালডো এলিসন আরেকজন আমেরিকান রাইটার। র্যালফ ওয়ালডো এলিসনের ইম্পর্টেন্ট রাইটিংয়ের মধ্যে রয়েছে ইনভিজিবল ম্যান। ইনভিজিবল ম্যান হচ্ছে একটা নোভেল যেটা প্রকাশিত হয় 1952 সালে। তো এই ইনভিজিবল ম্যান আর এইচ.জি. ওয়েলসের ইনভিজিবল ম্যান আলাদা। এইচ.জি. ওয়েলসের ইনভিজিবল ম্যান হচ্ছে একটা সায়েন্স ফিকশন, কিন্তু এই ইনভিজিবল ম্যান হচ্ছে একটা নোভেল যেটা আমেরিকান রাইটার রাল্ফ ওয়ালডো এলিসনের দ্বারা লেখা। এবার রিচার্ড রাইট এর লেখাগুলো রয়েছে সেগুলো আমি সাল অনুসারে পরপর বলার চেষ্টা করি, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলি। আঙ্কেল টমস চিলড্রেন 1938 সালে প্রকাশিত হয়। তারপর 1939 সালে প্রকাশিত হয় দ্য ম্যান হু ওয়াজ অলমোস্ট এ ম্যান, এটা একটা শর্ট টেল। তারপরে রয়েছে নেটিভ সান। নেটিভ সান এটা তো নোভেল, আমি বললাম 1940 সালে প্রকাশিত হয়, এটা আজকে আলোচনা করব, গল্পটা বলে দেবো। তারপর রয়েছে দ্য আউটসাইডার, এটা একটা নোভেল, 1953 সালে প্রকাশিত হয়। 1953 আগে আরেকটা বই প্রকাশিত হয় যেটার নাম ব্ল্যাক বয়, 1945, ব্ল্যাক বয়, এটা আমি বললাম তার সেমি অটোবায়োগ্রাফিক্যাল। তারপর রয়েছে কালার কার্টেইন 1956 সালে। এরপরে আরেকটা খুবই ইম্পর্টেন্ট বই যেটার নাম ইন্ট্রোডাকশন টু ব্ল্যাক মেট্রোপলিস, আ স্টাডি অফ নিগ্রো লাইফ ইন এ নর্দার্ন সিটি, এটা প্রকাশিত হয় 1945 সালে। তাহলে এটাও 1945-এর মধ্যে যাবে, এটা এসি প্রবন্ধ। আর 1949 সালে তার আরেকটা প্রবন্ধ প্রকাশিত হয় যেটার নাম দ্য গড দ্যাট ফেইল্ড। এই নেটিভ থানের উপর ভিত্তি করে ফিল্ম হয়েছে, মুভি হয়েছে, সিনেমা দেখতে পারেন। Here in this novel we can find urban naturalism. It is a novel of social protest. এইখানে যে গল্পটা বলা হয়েছে সেটা হচ্ছে পাস্ট টেন্সের গল্প, পাস্ট টেন্সে লেখা হয়েছে। সেটিং এর যে প্লেস সেটা হচ্ছে শিকাগো, আর টাইম হচ্ছে 1930s, 1930-এর দশকের ঘটনা। এই গল্পের প্রোটাগনিস্ট বেগার থমাস, আমি আগেই বললাম। আর এই গল্পের মেজর কনফ্লিক্টগুলো আমরা দেখে নিই। ফিয়ার, হ্যাটার্ড, angered that racism has impressed upon Vigar Thomas, ravages his individuality so severely that his only means of self-expression is violence. তাকে এমনভাবে সাপ্রেস করা হয়েছে যে তার প্রকাশের একমাত্র মাধ্যম এখন ভায়োলেন্স, প্রতিহিংসাই তার একমাত্র প্রকাশের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আফটার কিলিং মেরি ডাল্টনকে সে মেরে ফেলেছে, তারপরে লর হাতে তাকে ধরা পড়তেই হতো। দ্য হ্যাটার্ড অফ সোসাইটি অ্যান্ড হিজ
ওন ডিস্ট্রাকটিভ ইনার ফিলিংস। এখানে প্রকাশিত হয়েছে তার মধ্যে যে ফিলিংসটা রয়েছে, লোকের থেকে অবহেলিত হওয়ার ফলে যে সেলফ ডিস্ট্রাকটিভ ফিলিং, সেটাই তার মধ্যে সোসাইটির প্রতি ঘৃণা জন্মে দিয়েছে। সোসাইটির প্রতি তার মধ্যে ঘৃণা জন্মে গেছে তার ফলে। তো আমি বলেছিলাম যে পয়েন্ট অফ ভিউ, সেটা তো বেগার থমাসের পার্সপেক্টিভ থেকে লেখা। তাহলে আমরা এখানে পয়েন্ট অফ ভিউটা পাবো থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ। এখানে যে উপন্যাসের যে গল্প, সেই গল্পের মেন থিমগুলো কি কি? থিমগুলো হলো দ্য ইফেক্ট অফ রেসিজম অন দ্য অপ্রেসড, নেক্সট দ্য ইফেক্ট অফ রেসিজম অন দ্য অপ্রেসর, নেক্সট দ্য হিপোক্রেসি অফ দ্য জাস্টিস জুরিডিক্যাল সিস্টেম of that society, fate and free will. Native Son suggests that we are only partially control of or responsible for our own action. For our own action, we are not totally responsible. There are many things which are responsible for the visible action done by us. আরেকটা থিম রয়েছে ফিয়ার। Fear is the dominant emotion that the novel's protagonist, Beggar Thomas, feels. He was afraid of the crime he had done. He was also afraid of losing his job. He was afraid of the society that can oppress him, that can discriminate him in any time. আরেকটা থিম রয়েছে রেস। এভরিথিং বেগার ডাজ ইন নেটিভ সান হ্যাজ এ রিলেশনশিপ টু দ্য কালার অফ হিজ স্কিন। আরেকটা থিম পাওয়ার। নেক্সট থিম শেম, ক্রিমিনালিটি, রিলিজিয়ান, ফ্যামিলি ম্যাটার্স, অ্যাফেয়ার্স, এই সবই থিমের মধ্যে পড়ে। এই নভেলটা তিনটে পার্টে বিভক্ত, বুক 1, বুক 2, বুক 3। বুক 1 এর টাইটেল ফিয়ার, বুক 2 এর টাইটেল ফ্লাইট এবং বুক 3 টাইটেল ফেট। এখন এই গল্পের ক্যারেক্টারগুলো কারা একটু দেখে নিই। প্রথমে হচ্ছে বেগার থমাস। হি ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য নোভেল। হি লিভস ইন অ্যান অ্যাপার্টমেন্ট, ভেরি পোর ইন কন্ডিশন। হি ইজ নট ওয়েল এডুকেটেড। নোভেলের যখন শুরু হয় তখনই আমরা দেখতে পাবো যে বেগার থমাস সেই রুমের মধ্যে র্যাটদের সঙ্গে যুদ্ধ করছে, ইঁদুরের সঙ্গে যুদ্ধ করছে। তার মানে তার অ্যাপার্টমেন্টের যে রুমটা, সেখানে ইঁদুরে ভরে গেছে। এটা দেখানো হয়েছে তার পোর কন্ডিশনটাকে বোঝানোর জন্য। তারপর আমরা দেখতে পাবো দিনের বেলাতে সে ওয়েট করছে একজন বড়লোক সাদা চামড়ার মানুষের জন্য, যিনি তাকে একটা চাকরি দিতে পারে, সেটা হচ্ছে ড্রাইভারের চাকরি। এরপর আরেকটা ক্যারেক্টার দেখতে পাবো বেসি মিয়ার্স, BESSIE MEARS, বেসি মিয়ার্স। এ হচ্ছে বেগারের গার্লফ্রেন্ড, বেগারের গার্লফ্রেন্ড। তো বেগারের সাথে এই বেসি মেয়ার্সের রোমান্টিক রিলেশনশিপ নয়, শুধু একটা সম্পর্ক আছে এই মাত্র। তারপর দেখতে পাবো মিসেস থমাস। মিসেস থমাস হচ্ছে রিলিজিয়াস মহিলা এবং থমাসের। তারপর রয়েছে বাডি থমাস, BUDDY। বাডি থমাস হচ্ছে বেগার থমাসের ভাই, ব্রাদার। আরেকজন রয়েছেন ভেরার থমাস। ভেরা থমাস হচ্ছে বেগার থমাসের বোন। তাহলে থমাসের ফ্যামিলিতে আমরা পেলাম চারজন, থমাসের মা, থমাসের ভাই, থমাসের বোন এবং থমাস নিজে, চারজন। আর তার একজন গার্লফ্রেন্ড রয়েছে। থমাসের কয়েকজন বন্ধু রয়েছে, তাদের মধ্যে GH একজন, তারপর রয়েছে গাস, GUS গাস, তারপরে জ্যাক, JACK জ্যাক, তিনজনকে পেলাম। তো তার বন্ধুরা মিলে মাঝে মাঝে প্রোগ্রাম করে যে ডাকাতি করবে, রবারিং করে কিছু অর্থ সংগ্রহ করবে, টাকা পয়সা ছিনিয়ে নিয়ে তারা অর্থ সংগ্রহ করবে, এরকম মাঝে মাঝে তারা প্ল্যানিং করে। তো আমরা নোভেলের শুরুতে দেখতে পাবো তারা এরকম একটা প্ল্যানিং করছে এবং মিস্টার ব্লাম, BLUM, তিনি একজন হোয়াইট শপকিপার, তার দোকানে ডাকাতি করার প্ল্যান করছে তারা। এরপর আমরা ডাল্টন ফ্যামিলির কথা জানবো। ডাল্টন ফ্যামিলিতে রয়েছে মিস্টার ডাল্টন, মিসেস ডাল্টন, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তাদের একজন মেয়ে রয়েছে যার নাম মেরি ডাল্টন। এই ডাল্টন ফ্যামিলিতেই কিন্তু বেগার থমাসের চাকরি হবে, ড্রাইভারের চাকরি। মিসেস ডাল্টন হচ্ছে ব্লাইন্ড, আর তারা হচ্ছে কোটিপতি লোক। শিকাগোতে তারা বাস করে, শিকাগোতে থাকে, তাদের বাড়ি হচ্ছে শিকাগো।
তাদের রিয়েল এস্টেটের বিজনেস রয়েছে, রিয়েল এস্টেট। তারা অনেক বাড়িঘর ভাড়াও দেয়। তাদের অনেকগুলো বাড়ি, অ্যাপার্টমেন্ট এরকম রয়েছে যেগুলোতে ভাড়া খাটিয়ে তারা ইনকামও করে। তো এরকমই একটা ফ্ল্যাটে এই বিগার থমাসরা থাকে। বিগার থমাসের ফ্যামিলিও কিন্তু এই ডাল্টনদের ভাড়া দেওয়া ফ্ল্যাটে থাকে। তো বেগার থমাস প্রথমে সেটা জানতো না সেইভাবে। তো বেগার থমাসের বাড়ি হচ্ছে সাউথ সাইড অফ শিকাগো। আরেকটা ক্যারেক্টার সম্পর্কে জানতে হবে যার নাম জ্যান আরলন। এই জ্যান আরলন আবার ম্যারি ডাল্টনের বয়ফ্রেন্ড। জ্যান আরলন একজন কমিউনিস্ট, সেই কমিউনিস্ট পার্টির মেম্বার। সেই জন্য মিস্টার ডাল্টন তার মেয়ের এই বয়ফ্রেন্ড জ্যান আরলনকে পছন্দ করে না, কারণ মিস্টার ডাল্টনের টাকা পয়সা আছে, সে ক্যাপিটালিস্ট, আর জ্যান আরলন মার্কসিস্ট। তো দুজনের মধ্যে একটা আইডিয়ালগত দিক থেকেই কনফ্লিক্ট, মনের মিল থাকবে না আমরা জানি। এরপর আমরা জানব বরিস এ ম্যাক্স। বরিস এ ম্যাক্স একজন ক্যারেক্টার। তিনি হচ্ছেন জিউইশ লয়ার, ইহুদি লয়ার। সে লেবারদের ডিফেন্স করে থাকে, লেবারদের পক্ষে সে ওকালতি করে, এবং কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে তাকে রাখা হয়েছে। কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে সে বিভিন্ন রকম কেস লড়ে থাকে শ্রমিকদের পক্ষে। এতক্ষণ শুধু আমরা একজন ক্যাপিটালিস্টকে পেলাম, মিস্টার ডাল্টন। এবার আরেকজন ক্যাপিটালিস্টকে আমরা পাবো, তার নাম হচ্ছে বিআরআইটিটিইএন, ব্রিটেন। এই ব্রিটেন হচ্ছে একজন রেসিস্ট। সে একজন বর্ণ বিদ্বেষবাদী লোক, বর্ণভেদ পছন্দ করে। হি ইজ অ্যান্টি কমিউনিস্ট প্রাইভেট ইনভেস্টিগেটর। হি হেল্পস মিস্টার ডাল্টন টু ইনভেস্টিগেট মেরিস ডিসঅ্যাপিয়ারেন্স। গল্পে আমরা দেখতে পাবো, যখন গল্পটা বলবো যে মেরিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন ব্রিটেন মিস্টার ডাল্টনেরকে সহযোগিতা করেছিল। হি ইজ প্রাইভেট ইনভেস্টিগেটর অ্যান্ড হি ইজ অ্যান্টি কমিউনিস্ট, হি ইজ এ রেসিস্ট অলসো। আরেকজনকে আমরা এই দলে পাবো, যার নাম হচ্ছে বাকলেই, BUCKLEY, বাকলি। এ হচ্ছে একজন স্টেটস অ্যাটর্নি। হি ইজ এ স্টেটস অ্যাটর্নি। হি ইজ রানিং ফর রি-ইলেকশন, and Barkley is viciously racist and anti-communist. মাইনর ক্যারেক্টারদের মধ্যে আরেকজন রয়েছে পেজি, PEGGY, পেজি বা পিজি। ইনি হচ্ছেন একজন আইরিশ মহিলা এবং আমেরিকাতে শিফট করেছেন। অ্যান আইরিশ ইমিগ্রেন্ট, ওয়াজ এ কুক ফর ডাল্টনস ফ্যামিলি ফর মেনি ইয়ার্স। আরেকজন ক্যারেক্টার পাবো, তার নাম ডক, DOC, ডক। হি ইজ দ্য ব্ল্যাক ওনার অফ এ পুল হল on the south side of Chicago. That hall was a place that serves as a hangout for beggar Thomas and his friends. Next character, Reverend Hammond. Reverend Hammond, pastor of Mrs. Thomas's church. মিসেস থমাস যে চার্চে যেতেন, বেগার থমাসের মা যে চার্চে যেতেন, সেই চার্চের একজন প্যাস্টর হচ্ছেন রেভারেন্ড হ্যামন্ড। তো বেগার থমাস যখন বিপদে পড়েছিল, তখন এই হ্যামন্ড উপদেশ দিয়েছিল যে ধর্মের দিকে ফিরে আসো, তাহলে গড তোমাকে ক্ষমা করবে। এই নোভেলটা লেখা হয়েছিল 1938 থেকে 40 সালের মধ্যে। যখন আমেরিকান হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আমরা পড়ি, তখন দেখতে পাই যে এই সময়টা আমেরিকান মডার্নিজমের মধ্যে পড়ছে। এখানে আমরা সাইকোলজিক্যাল রিয়ালিজমটাকেও দেখতে পাবো। এই নোভেলের শুরু হচ্ছে 1930s, শিকাগো শহর থেকে শুরু হচ্ছে। তো শিকাগো এর সাউথের দিকে 20 বছর বয়স্ক একজন নিগ্রো থাকে, যার নাম বেগার থমাস। সে হচ্ছে ব্ল্যাক। সে তার ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে ছোট একটা অ্যাপার্টমেন্টে থাকে। গল্পের শুরুতেই দেখতে পাবো সে ইঁদুরদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে তাড়ানোর জন্য, তারা খুব গরিব। তো তার ফ্যামিলি হচ্ছে আফ্রিকান আমেরিকান ফ্যামিলি। সে কি করে, ফ্রাইং প্যান দিয়ে ইঁদুরটাকে মেরে দেয়। তার পরিবার ফ্যামিলি খুব দারিদ্রতার মধ্যে দিন কাটাচ্ছে। তার ফ্যামিলির এই দারিদ্রতার পিছনে রয়েছে রেসিজম। শুধু তারই নয়, আরও যে ফ্যামিলিগুলো সেখানে ভাড়াটিয়া হিসেবে রয়েছে, ব্ল্যাক পিপল, তাদের সমাজে অতটা সুযোগ নেই, চাকরি করার অতটা অপরচুনিটি নেই, যার জন্যে তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। তো ফ্যামিলিতে কাউকে যদি কিছু করতে হয়, তাহলে বেগার তামাসকেই কিছু করতে হবে। এতদিন পর্যন্ত সে তার রেসপন্সিবিলিটিকে এড়িয়ে এসেছে, সে অতটা রেসপন্সিবিলিটি নেয়নি, কেয়ার ফ্রি লাইফ তার ছিল।
এখন তার মা তাকে বলছে যে তোমাকে চাকরি করতে হবে এবং মিস্টার ডাল্টন নামে একজন রয়েছেন, তার ফ্যামিলিতে একটা তুমি চাকরি নাও, সেখানে যাও। এরপর বেগার থমাস তার বন্ধুদের সঙ্গে দেখা করতে যায়। তার বন্ধুদের নাম আমি বললাম, গাস, জেইস অ্যান্ড জ্যাক। এদের সঙ্গে দেখা করতে যায়। থমাস এবং তার বন্ধুরা চাকরি করতে চাইছে না, কারণ হোয়াইট ম্যানরা যে সমস্ত চাকরি করতে পারবে তারা সেটা করতে পারবে না, কারণ তারা অতটা সুযোগ পায়নি যে তারা ভালো মতো লেখাপড়া করতে পারে। ভালো এডুকেশন তাদের নেই, ভালো ট্রেনিং তাদের নেই। সুতরাং যদি জব করতেই হয় তাহলে লেবার টাইপের কোনো, মজদুর টাইপের কোনো কাজ তাদের করতে হবে। এটা হচ্ছে তাদের টেনশনের বিষয় যে তারা কোন চাকরি করবে, কিভাবে করবে, কেন করবে। তারপরে তো আরো তো রয়েছে তাদের কালো রং, তাদের কাছে একটা বিপদের বিষয়। কালো হলেই সহজে কেউ চাকরি দেবে না। হোয়াইট ফ্যামিলিতে তাদের প্রবেশ নিষেধ রয়েছে, সব জায়গাতে ব্ল্যাকদের এন্ট্রি নেই। আমাদের যে প্রোটাগনিস্ট বেগার থমাস, সেও তো স্বপ্ন দেখেছিল, এয়ারক্রাফট পাইলট হতে চাইছিল সে, কিন্তু তাকে এখন যেতে হবে মিস্টার ডাল্টনের বাড়িতে ড্রাইভার হওয়ার জন্য ইন্টারভিউ দিতে। এরপর চার বন্ধু মিলে একটা রবারি করবে, ডাকাতি করবে, তার প্ল্যান করছে। কিন্তু চারজনই হচ্ছে ভীতু, ভয় পাচ্ছে। কিন্তু কেউ কাউকে বলছে না যে তারা ভয় পাচ্ছে। একজন আরেকজনকে সাহসী হিসেবে নিজেকে জাহির করছে। তো বেগার থমাসও তাই করছে। এরপর বেগার থমাস ওই ডাকাতি করার আগে, প্ল্যান তো হয়েছে, ফালতু প্ল্যান। এবার ডাকাতি করার আগে সে ফিল্ম দেখতে যায়, সিনেমা দেখতে যায়। তো এরপর তো রবারি আর হয় না, প্ল্যান ক্যান্সেলড। এরপর বেগার থমাস ইন্টারভিউ দিতে যাচ্ছে মিস্টার ডাল্টনের বাড়িতে। মিস্টার ডাল্টনের ফ্যামিলিতে তার ওয়াইফ রয়েছে, মিসেস ডাল্টন। সে হচ্ছে ব্লাইন্ড। আর তাদের একটা মেয়ে রয়েছে যার নাম হচ্ছে মেরি, মেরি ডাল্টন। ডাল্টনের ফ্যামিলি থেকে থমাসের সঙ্গে ভালো ব্যবহার করে, তার সঙ্গে গুড বিহেভিয়ার করে, যেটা আনএক্সপেক্টেড, যেটা থমাস ভাবতে পারেনি যে একজন হোয়াইট ফ্যামিলির মানুষ তার সঙ্গে এরকম ভালো ব্যবহার করতে পারে। এরপর সেখানে ইন্টারভিউ নিতে রুমে চলে আসে সেই মেয়ে ম্যারি। ম্যারি এসেও বিগার থমাসের সঙ্গে কিছু কথাবার্তা বলে। তো বিগার থমাস মনে মনে ভয় পায়, শঙ্কিত হয় যে হয়তোবা আমার চাকরিটা গেল, আর চাকরিটা হবে না। এরপর ফ্যামিলির একজন কাজের লোক, আসলে সে কুক, মেনলি হচ্ছে একজন কুক, রাঁধুনি, সে আসে। তার নাম হচ্ছে পেজি বা পিগি, PEGGY। তো পেজি এসে বেগার থমাসকে নিয়ে যায়, তার রুম দেখানোর জন্য নিয়ে যায়। এবং সে বলে যে এই ফ্যামিলিটা খুবই ভালো ফ্যামিলি, আমি এখানে কাজ করছি, তো ফ্যামিলিটা খুব ভালো, তুমি এখানে কাজ টাজ করতে পারো আর কি। কিন্তু এই যে মেয়েটা মেরি, মেরির কিছু বন্ধু রয়েছে যারা কমিউনিস্ট পার্টির সাপোর্টার। তো সেই বন্ধুদের থেকে তুমি একটু দূরে থেকো, কারণ মিস্টার ডাল্টন কমিউনিস্টদের পছন্দ করে না। মিস্টার ডাল্টনকে আমরা জানি, সে হচ্ছে একজন ক্যাপিটালিস্ট। তো একদিন বেগার থমাস গাড়ি চালিয়ে মেরিকে নিয়ে যাচ্ছে মেরির বয়ফ্রেন্ড জেনের সঙ্গে দেখা করাতে, JAN, জেনের সঙ্গে দেখা করাতে নিয়ে যাচ্ছে। তো জেন আর মেরি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুজনেই, ড্রাইভার বেগার থমাসের সঙ্গে ভালো ব্যবহার করছে, ভালো কথা টথা বলছেন। মেরি আর জেন দুজনেই বেগার থমাসকে বলছেন যে আমাকে তোমার বন্ধু ভাবতে পারো, আমাদের নাম ধরে ডাকতে পারো, এবং ফ্রিলি কথা বলতে পারো। এবং ওকে কিছু খাবারও খাওয়ায়, সাথে নিয়ে ঘোরায়, ফ্রেন্ডলি। তো এত ভালো ব্যবহার দেখে বেগার থমাসের সন্দেহ হয় এবং সে আনকমফোর্টেবল ফিল করে, কারণ ইট ইজ আনএক্সপেক্টেড ফ্রম দ্য হোয়াইট সোসাইটি, হোয়াইট সেকশন অফ দ্য পিপল। সাদা চামড়ার মানুষেরা কালো চামড়ার মানুষদের সাথে ভালো ব্যবহার করবে, এটা আনএক্সপেক্টেড। এরপর কি হলো, তারা ড্রিঙ্ক করলো। রাম, রাম পান করা, তারা রাম পান করলো, ড্রিঙ্ক করলো। মেরি অনেক বেশি পরিমাণ অ্যালকোহল খেয়ে নিয়েছে, বেগার থমাসও খেয়েছে, মেরিও খেয়েছে, জ্যানও খেয়েছে। তিনজনই মাতাল হয়ে গেছে। মেরি খুব বেশি মাতাল হয়েছে। জ্যানকে বাড়ি ছেড়ে দিয়ে এসছে, পৌঁছে দিয়ে এসছে গাড়িতে করে। আর মেরিকে নিয়ে বেগার থমাস ঘরে নিয়ে এসছে, ফিরে এসছে বাড়িতে। কিন্তু মেরি নিজের ঘর পর্যন্ত যেতে পারছে না, এতটাই মদ খেয়ে নিয়েছে। এবার বেগার থমাস ওকে হেল্প করে ঘর পর্যন্ত পৌঁছে দিতে যাচ্ছে। তো ওকে জড়িয়ে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু মনে মনে আবার ভয় পাচ্ছে যে এই অবস্থায় যদি কেউ দেখে থাকে তাহলে তো বিপদের শেষ নেই। হোয়াইট কালারের একজন
যুবতী মেয়েকে এইভাবে আমি ধরে নিয়ে যাচ্ছি, ফ্যামিলির কেউ দেখলেও তো আমার চাকরি চলে যাবে এবং আমার উপরে বিপদ নেমে আসতে পারে। এরপর বেগার থমাস মেরিকে তার বেডরুমে নিয়ে যায় এবং সেখানে গিয়ে বেগার থমাসের একটু ইচ্ছে করে কিস করতে। এত সুন্দর একটা মহিলা এইভাবে রয়েছে, একটু কিস করে দেখি না কি হয়। সে কিস করতে চায় বা কিস করতে যাবে, এরকম সময় দরজায় খটখট আওয়াজ শুরু হলো এবং দরজার আওয়াজ শুনলো এবং সেখানে এসেছেন মিসেস ডাল্টন, মানে মেরির মা চলে এসেছেন ওখানে। মিসেস ডাল্টন ঘরের মধ্যে প্রবেশ করে। সে অন্ধ ছিল, কিন্তু বেগার তামাস ভাবলো যে অন্ধ লোকদের অন্যান্য সেন্সগুলো খুব স্ট্রং থাকে। তারা অন্যান্য সেন্স দিয়ে বুঝে ফেলতে পারে যে এখানে কে আছে বা কি হচ্ছে। সেই ভয়টা বেগার তামাসের মধ্যে কাজ করলো। আবার সে আরো ভয় পাচ্ছে যে মেরি চিৎকার করে আমার নাম যদি বলে দেয় তাহলে তো সর্বনাশ। সেই জন্য সে কি করলো, বালিশ দিয়ে মেরির মুখ চেপে ধরলো, অনেকক্ষণ ধরে চেপে রাখছে এইভাবে। এদিকে মিসেস ডাল্টন ঘরের মধ্যে মদের গন্ধ পাচ্ছে। গন্ধ পেয়ে তার মেয়েকে আহ, বকাঝকা করতে থাকে, বকাঝকা করে সে চলে যায়। এরপর যখন বেগার থমাস বালিশটা সরিয়ে নিল মেরির মুখ থেকে, তখন মেরি মারা গেছে। এবার মেরির মরা দেহ দেখে বেগার থমাস খুবই ভয় পেয়ে যায় এবং মনে মনে ভাবে যে এই যে মৃত্যুর যে দায়, সেটা মেরির বয়ফ্রেন্ড জ্যানের ওপরে চাপিয়ে দেবে। আহ, এরপরে সে বডিটাকে লুকানোর জন্য সাথে করে নিয়ে যায় এবং বাড়িতে বড় একটা চুল্লি রয়েছে, বড় চুল্লি, ভাট্টি যাকে বলা হয়, তার মধ্যে এই মেরির দেহটাকে ঢোকানোর সে চেষ্টা করে। কিন্তু মেরির দেহ ওই ভাট্টির মধ্যে যাচ্ছে না, বড় হয়ে যাচ্ছে দেহ। সেই জন্য সে দেহটাকে কেটে টুকরো করে। টুকরো করে কোনো রকমে বডিটাকে ওই ভাট্টির মধ্যে ঢুকিয়ে সে বাড়ি চলে আসে। আর সে ভাবে যখন ভাটিটা জ্বালানো হবে তো অটোমেটিক্যালি এই বডিটাও জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তো এতক্ষণ পর্যন্ত যে কাজ হলো সবই কিন্তু নেশার ঘরে হয়েছে। সবাই কিন্তু মনমত্ত অবস্থাতেই ছিল, এখনো তাদের নেশার ঘোর কাটেনি। তো বাড়ি ফিরে এসছে, পরের দিন সকালে ঘুম থেকে উঠেছে, হুঁশ ফিরে এসছে। হুঁশ ফিরে এসে সে নিজের কথা চিন্তা করছে, আগের দিনের ঘটনার কথা চিন্তা করছে, করে বিশ্বাসই করতে পারছে না যে তার দ্বারা এরকম একটা কাজ হয়ে গেল। সে এরকম একটা নিজে নিজে এরকম একটা কাজ করতে পারলো, এটা তার বিশ্বাস হচ্ছে না। এবং যখনই সে ভাবছে তখনই সে কিন্তু ভয় পাচ্ছে, চমকে উঠছে। পরের দিন বেগার থমাস যথারীতি মিস্টার ডাল্টনের বাড়িতে আবার কাজ করতে যায়। সে কিন্তু পালিয়ে যায়নি, কারণ পালিয়ে গেলে সবাই সন্দেহ করবে। সে ডাল্টনের বাড়িতে পরের দিন গিয়ে দেখে সবাই খুব অস্থির অবস্থাতে রয়েছে, চিন্তার মধ্যে রয়েছে যে মেয়ে কোথায় গেল। আগের দিন তো বলেছিল সে কোথাও যাবে, একটা বলেছিল, কিন্তু সে তো তার কাপড় চোপড় নিয়ে যায়নি। তাহলে সে কোথায় আছে এখন? বেগার থমাস সবকিছু খুলে বলে। সে বলে দেয় যে জেন, মানে মেরির বয়ফ্রেন্ড, মেরিকে নিয়ে গেছে। এটা শুনে মিস্টার ডাল্টন খুব রেগে যায়, কারণ মিস্টার ডাল্টন জেনকে দেখতে পারে না, কারণ জেন হচ্ছে কমিউনিস্ট। এবার মিস্টার ডাল্টন ব্রিটেন, BRITTEN, ব্রিটেন নামের একজন ডিটেকটিভ বা ইনভেস্টিগেটরকে নিয়োগ করে, জাসুসি করতে নিয়োগ করে। আর ব্রিটেন এবং মিস্টার ডাল্টন সেম মেন্টালিটির, তারা ক্যাপিটালিজমকে সাপোর্ট করে, কমিউনিজমকে সাপোর্ট করে না। কিন্তু ব্রিটেন বিগার থমাসকেই সন্দেহের চোখে দেখতে শুরু করে। কিন্তু মিস্টার ডাল্টন ব্যাপারটা ক্লিয়ার করে বলে যে বেগার থমাস একজন ব্ল্যাক ম্যান, তার মধ্যে অত সাহস নেই যে আমার মতো একজন মানুষের মেয়েকে সে ভাগিয়ে নিয়ে যাবে বা গায়েব করে ফেলবে। বেগার থমাস তো জ্যানের বিরুদ্ধে বানিয়ে বানিয়ে অনেক গল্প বলে, এমন গল্প বলে যেন পুরো দোষ জ্যানেরই। কিন্তু ব্রিটেন বলে যে জ্যানকে সশরীরে হাজির হতে হবে এবং সামনাসামনি কথা হবে, যা কথা হবে সামনাসামনি কথা হবে, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। এরপর জ্যান আসে সেখানে, সামনাসামনি কথা হচ্ছে। জ্যান কিন্তু জানে না যে কি হয়েছে, মার্ডারের ঘটনাটা কিন্তু জ্যান জানে না। এবার জ্যান বুঝতে পারে না যে আমার ব্যাপারে বেগার থমাস বানিয়ে বানিয়ে কেন বলছে। তো জ্যান তো কিছুতেই স্বীকার করবে না, সে কিছুই বুঝতে পারছে না। তখন বেগার থমাস বন্দুক দেখিয়ে ভয় দেখায় জ্যানকে। তো ভয় পেয়ে জ্যান ওখান থেকে ভেগে পালিয়ে যায়। এরপর বেগার থমাস ভয় পায়। সে ভাবে যে মিস্টার ডাল্টন যখন জানতে পারবে বা যদি জেনে যায় যে আমি তার মেয়েকে খুন করেছি, তাহলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এবং সে এটাও জানতে পারে যে যে বাড়িতে তারা থাকে ভাড়াটিয়া, সেই বাড়িটা মিস্টার ডাল্টনেরই বাড়ি। এবং
সে এরপরে একটা চিঠি লেখে। চিঠিটা হচ্ছে মিথ্যে চিঠি। মিথ্যে চিঠি বলতে ওই হয় না সুইসাইড লেটার বা ডেথ লেটার, এরকম টাইপের চিঠি লেখে। এবং সেই চিঠিটা যখন লেখে তখন বেগার তামাসের একজন গার্লফ্রেন্ড আছে যার নাম হচ্ছে বেসি, সে দেখে ফেলে এই মিথ্যে চিঠি সম্পর্কে। বেসি বুঝতে পারে যে বেগার তামাস কিছু একটা মিথ্যে চিঠি লিখছে মিস্টার ডাল্টনের উদ্দেশ্যে। এবার যে কোনো উপায়ে বেগার থমাস সেই চিঠিটা মিস্টার ডাল্টনের কাছে পৌঁছে দেয়। মিস্টার ডাল্টন ওই চিঠিটা নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে। এবার পুলিশ কি করে, ঘুরিয়ে ফিরিয়ে ব্রিটেনকেই এই কেসের দায়িত্ব দেয়। এই কেসটা সমাধানের ইনভেস্টিগেট করার জন্য ব্রিটেনকেই দায়িত্ব দেয়। ব্রিটেন কি করে, সেই চিঠি নিয়ে চলে আসে বিগার থমাসের ঘরে। বিগার থমাসের বাড়িতে এসে উপস্থিত। এবার বিগার থমাস তো ভয় পেয়ে যায় ব্যাপারটা কি হলো। এরপর ধীরে ধীরে রহস্যের উন্মোচন ঘটছে। তো ব্রিটেন বেগার থমাসের কাছে বলে যে সেই যেখানে ভাট্টির মধ্যে যে বড় চুল্লির মধ্যে দেহটা রাখা হয়েছে সেটা খুলতে বলে। সেটা খুলে সেখান থেকে যে অবশিষ্ট অংশ পড়ে আছে সেগুলো বের করতে বলে। কিন্তু যখন বের করে তখন দেখে সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। শুধুমাত্র সেখানে মেরির কিছু অলংকার সেইভাবে রয়েছে। অলংকার সেটা সেগুলো পুড়েছে, কিন্তু সেগুলোই পাওয়া গেল সেখান থেকে। তো এখন বেগার দেখছে ধরা খেয়ে যাচ্ছে। এইটা বুঝতে পেরে সে ওখান থেকে চাম্পাট পালিয়ে গেছে। তো বেগার থমাস ওখান থেকে পালিয়ে চলে যায় তার গার্লফ্রেন্ডের কাছে, বেসির কাছে। বেসির কাছে গিয়ে সে সমস্ত ঘটনা খুলে বলে। এবার বেসি ওকে বুদ্ধি দেয় যে তোমার কথা কেউ বিশ্বাস করবে না, তুমি হচ্ছে কালো রঙের লোক, সবাই সাদা রঙের লোকের কথা বিশ্বাস করবে। সাদা রঙের লোকেরা আরো ভাববে যে তুমি হয়তো মেরিকে খুন করার আগে মেরিকে রেপ করেছো, তোমার লালসা পূরণ করেছো, এবং তোমার অপরাধ যাতে বের না হয় তার জন্য তুমি ওকে মেরে দিয়েছো। এভাবে অনেক কিছু এই খুনের সঙ্গে জড়িয়ে তারা ভাববে তোমার বিরুদ্ধে। এরপর বেগার থমাস বেসিকে বলে চলো আমরা পালিয়ে যাই। এবার দুজনে পালিয়ে দূরে কোথাও চলে যায়। ভয় পেয়ে বেসি প্যারালাইজড হয়ে যায়। তখন বেগার থমাস ভাবে এই প্যারালাইজড ওয়াইফ দিয়ে আর কি হবে। সে সেখানে বেসিকে রেপ করে। রেপ করার পরে সেখানে রাত্রির ঘটনা ঘটছে। পরের দিন সকালে বেসিকে মেরে দেয়, পাথর বা ইট নিয়ে তাকে আঘাত করে বেসিকে মেরে দেয়। এরপর বেসির পার্স থেকে টাকা পয়সা যা ছিল সেটা সে নিয়ে নেয়। আর এদিকে শহরে পুলিশ কিন্তু বেগার থমাসকে খুঁজছে, হন্যে হয়ে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। এরপর নিউজ পেপারে হেডলাইন হিসেবে তার নাম বেরিয়ে পড়ে যে বেগার থমাস নামে একজন লোক রয়েছে যে পালিয়ে বেড়াচ্ছে, যে হচ্ছে খুনি, যে হচ্ছে সন্ত্রাসী, সে হচ্ছে আসামি, ক্রিমিনাল, সে লুকিয়ে বেড়াচ্ছে। এইটা পড়ে কালো রঙের লোকেরা আর সাদা চামড়ার লোকেরা সবাই টমাসের বিরোধী হয়ে যায়, তার বিরুদ্ধে চলে যায়। কারণ টমাস সাদা সাদা চামড়ার লোকদের মেরেছে, তাদের রাগের কারণ হয়েছে। আর কালো চামড়ার লোকদের বদনাম হচ্ছে, তো কালো চামড়ার লোকেরাও তার বিরোধিতা করছে, তার এগেনস্টে চলে গেল। এরপর শেষ পর্যন্ত পুলিশ তাকে অ্যারেস্ট করে, তাকে জেলখানায় বন্দি করে। জেলখানায় যখন বন্দি ছিল সে সে কিছুদিন পর্যন্ত কিছু খায়নি, না খেয়েছিল। আর সে চিন্তামগ্ন অবস্থাতে থাকতো, ওয়েক অ্যান্ড স্লিপিং কন্ডিশন। কিছুদিন পরে মেরির যে বয়ফ্রেন্ড ছিল জেন, সে জেলখানায় দেখা করতে আসে বেগার থমাসের সঙ্গে। এরপর জ্যান থমাসকে বলে যে আমি তোমার জন্য একজন লয়ারকে ঠিক করেছি, উকিল ঠিক করেছি যে তোমার পক্ষে লড়বে। এখানে বন্ধু বলি যে জ্যান মার্কসিস্ট ছিল, কমিউনিস্ট পার্টি সাপোর্টার। আর আর সে যে লয়ারকে হায়ার করেছে সেও কিন্তু ওই পার্টির পক্ষ থেকে লড়ে। সেও কিন্তু লেবার শ্রেণীর লোকেদের জন্য কেস লড়ে থাকে। তার নাম হচ্ছে বোরিস ম্যাক্স, BORISMAX। তো বলে যে আমি তোমার জন্য বোরিস ম্যাক্সকে হায়ার করেছি, সে তোমার পক্ষ হয়ে কেস লড়বে। তাহলে জ্যানকে বেগার থমাস প্রথমে ফাঁসানোর চেষ্টা করেছিল, সেই জ্যানই এখন বেগার থমাসের জন্য উকিল ভাড়া করে নিয়ে আসছে বাঁচানোর জন্য। এরপর বেগার থমাস তার সমস্ত কিছু খুলে বলে বরিস ম্যাক্সের কাছে, লয়ারের কাছে সবকিছু খুলে বলে। বরিস ম্যাক্স বেগারের উপর সিম্প্যাথি দেখায়। এবার বেগার থমাস নিজের অপরাধের কথা সে মনে মনে ভাবতে থাকে এবং নিজেকে অপরাধী বলে সে মেনে নিচ্ছে আস্তে আস্তে। এবার সে ভাবে যে সমস্ত রকম যে সাদা লোক,
সাদা লোক সবাই কিন্তু খারাপ হয় না, যেটা আমি ভাবতাম। কারণ জ্যানকে আমি ফাঁসানোর চেষ্টা করেছিলাম। জ্যান তো সাদা চামড়ার লোক। সেই জ্যানই আমার জন্য উকিল ভাড়া করে নিয়ে আসলো, উকিল ঠিক করলো। আবার ডাল্টন ফ্যামিলির লোকেরাও তো আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে। তারা আমাকে চাকরি দিয়েছে, থাকার জায়গা দিয়েছে। এরপর বেগার থমাস প্রমিস করে যে আমার যদি ফাঁসি না হয়, আমি যদি বেঁচে যাই, তাহলে আমি আমার অ্যাটিটিউড, আমার বিহেভিয়ার আমি চেঞ্জ করব। সাদা লোকদের প্রতি আমার যে মনোভাব, ঘৃণার মনোভাব প্লাস প্রেজুডাইজড মেন্টালিটি, এগুলো আমি চেঞ্জ করব। এরপর ট্রায়াল শুরু হয়, কোর্টে কেস চলতে থাকে। বরিস ম্যাক্স সে পুরো চেষ্টা করে বেগার থমাসকে বাঁচানোর জন্য। বরিস ম্যাক্স কোর্টে বলে যে এই আফ্রিকান আমেরিকান যারা ব্ল্যাক পিপল, তাদের কন্ডিশন এই আমেরিকাতে খুবই খারাপ। তারা যে কাজগুলো করে, অপরাধ কাজ করে, তার পিছনে আমরাই দায়ী, আমাদের সমাজ ব্যবস্থা দায়ী। শুধু তারা একাই দায়ী নয়। কিন্তু কোর্ট কোনো বক্তব্যই বিগার থমাসকে বাঁচানোর জন্য পর্যাপ্ত মনে করছে না। কোর্ট কোনো সিম্প্যাথেটিক অ্যাটিটিউড বেগার থমাসের উপর দেখাচ্ছে না, এবং বেগার থমাস এর যে মার্ডার করেছে, সেই তার জন্য বেগার থমাসকে ফাঁসির অর্ডার দিয়ে দেয়। বেগার থমাসের ফাঁসি হবে। লয়ার সেখান থেকে চলে যায়, আর বেগার থমাস ওয়েট করতে থাকে তার শেষ দিনের জন্য, শেষ নিঃশ্বাস ত্যাগ করার জন্য সে ওয়েট করছে। হি ইজ ওয়েটিং টু বি হাংড টিল ডেথ। বেগার থমাস মৃত্যুর জন্য অপেক্ষা করছে। এই অপেক্ষারত অবস্থাতেই আমাদের এই নভেল শেষ হচ্ছে। থ্যাংক ইউ।